হ্যালো, হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশন। স্যার, ডালহৌসি বাস স্ট্যান্ডের কাছে একটা লোক ফুটপাতে শুয়েছিল। ওর মাথাটা পুরো থেতলে দেওয়া হয়েছে, পাশে একটা পাথর। স্যার, এটা খুন। 1989 সালের জুন মাস, কলকাতা, এক শহর যার গায়ে লেগে আছে শত শত বছরের ইতিহাস। এক শহর যার প্রতিটা রাস্তায় লুকিয়ে আছে গল্প। এক শহর যা সংস্কৃতিতে সমৃদ্ধ। এক শহর যাকে আমরা চিনি আলোর শহর হিসেবে। কিন্তু সেই বছর এই শহরের বুকেই জন্ম নেয় এক অন্ধকার অধ্যায়। দিনের বেলা এই শহর ব্যস্ততায় ভরা। ট্রাম চলছে, বাস চলছে, মানুষ ছুটছে নিজেদের কাজে। এই শহর বেঁচে থাকে শব্দে, আলোয়, মানুষের ভিড়ে, হাসি, কোলাহল, ব্যস্ততা। কিন্তু রাত নামলে সবকিছু বদলে এই শহরটা যেন অন্য এক রূপ নিত। বিশেষ করে মধ্য কলকাতার কিছু অঞ্চল, ডালহৌসি, ধর্মতলা, ওয়েলিংটন স্কোয়ার সম্পূর্ণ বদলে যেত। দিনের ভিড়ভাট্টা গায়েব, রাস্তা ফাঁকা হয়ে যায়, সব কিছু ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। দোকানপাট বন্ধ হয়, আর সেই নিস্তব্ধতার আড়ালে শুরু হয়েছিল এক অদৃশ্য আতঙ্কের খেলা। একটা খেলা যার কোনো নিয়ম নেই, কোনো সতর্কবার্তা নেই, শুধু আছে মৃত্যু। সেই অন্ধকারের মধ্যে কেউ একজন হাঁটতে শুরু করে, চুপচাপ, নিঃশব্দে, অদৃশ্য হয়ে, একজন শিকারীর মতো। কলকাতার ফুটপাত আমাদের কাছে হয়তো শুধু হাঁটার পথ, কিন্তু হাজার হাজার মানুষের কাছে এটাই তাদের ঘর। দিনভর কাজের শেষে কেউ রিক্সা চালিয়ে, কেউ বোঝা বয়ে, কেউ হকারি করে রাত নামলে ফিরে আসে এই ফুটপাতেই। একটা চাদর পেতে শুয়ে পড়ে, কেউ মাথার নিচে ব্যাগ রাখে, কেউ ইট, কেউ আবার আকাশের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ে। তাদের জীবনে বিলাসিতা নেই, নিরাপত্তা নেই, তাদের সবচেয়ে বড় চাওয়া একটু শান্তিতে ঘুমানো। কিন্তু 1989 সালে এই সাধারণ চাওয়াটাই হয়ে উঠেছিল সবচেয়ে বড় ঝুঁকি। এই নিরাপদ মনে হওয়া জায়গাটাই হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর ফাঁদ। কারণ কেউ একজন এই মানুষগুলোকেই বেছে নিয়েছিল তার শিকার হিসেবে। সেই সময় ফুটপাতে ঘুমানো মানেই মৃত্যুর মুখে শুয়ে থাকা। সময়টা জুন মাসের 4 তারিখ, 1989 সাল। স্থান বিবিডি বাগের দক্ষিণ পশ্চিম কোণ। সেখান থেকে পাথর ছোড়া দূরত্বে কলকাতা পুলিশের সদর দপ্তর, লালবাজার। লালদিঘির পাড়ে ভোরবেলা চায়ের দোকান খুলেছে, কিছু লোক দাঁড়িয়ে চা খাচ্ছে। হঠাৎ একজন বলে উঠল, ওই মহিলাটা নড়ছে না কেন? সবাই তাকালো, ফুটপাতে পড়ে আছে। প্রথমে মনে হলো সে ঘুমোচ্ছে, কিন্তু কাছে যেতেই সবাই স্তব্ধ। মাথাটা চূর্ণ হয়ে গেছে, চেনার উপায় নেই, রক্ত শুকিয়ে গাঢ় হয়ে গেছে, আর ঠিক পাশে একটা বিশাল পাথর। এত বড় পাথর যেটা একা তুলতেই কষ্ট হয়। সামনে ভিড় জমেছে, লোকজন দাঁড়িয়ে ফিসফিস করছে। পুলিশ এলো, ঘটনাস্থল ঘিরে ফেলা হলো। প্রথমে মনে হয়েছিল এটা হয়তো কোনো দুর্ঘটনা, কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যাচ্ছিল এটা দুর্ঘটনা নয়। তখন মনে হলো এটা হয়তো কোনো ঝগড়া, কিন্তু আশেপাশে কোনো লড়াইয়ের চিহ্ন নেই। সব কিছু অস্বাভাবিকভাবে শান্ত, যেন খুনটা হয়েছে নিঃশব্দে। ভিকটিম আলেয়া বিবি, 30 বছর বয়স, 3 মাসের অন্তঃসত্ত্বা। তার কপালের ডান দিকে ছিল ভয়ঙ্কর আঘাত। ব্যবহৃত পাথরের ওজন ছিল প্রায় 9 থেকে 10 কিলোগ্রাম। পুলিশ একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করল, কেউ কিছু শুনেছেন? সবাই একই উত্তর দিল, না। কেউ কোনো চিৎকার শোনেনি, কেউ কোনো আওয়াজ পায়নি, যেন এই খুনটা ঘটেছে এমনভাবে যা কারোর নজরেই আসেনি। কোনো চিৎকার নেই, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, যেন মানুষটা ঘুমিয়েই ছিল, আর সেই ঘুমের মধ্যেই মৃত্যু এসে তাকে গ্রাস করেছে। যেন খুনি এসেছে, মেরেছে আর চলে গেছে, কেউ টেরই পায়নি। পুলিশ কেসটা নথিভুক্ত করলো। পুলিশ প্রথমে ভাবলো এটা হয়তো একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তারা ভুল ছিল।
কিন্তু তখনও তারা বুঝতে পারেনি এই শহরে শুরু হয়েছে এক দুঃস্বপ্ন। তখনও তারা বুঝতে পারেনি এটা কেবল শুরু। প্রথম ঘটনাটা 1.5 মাস পর 19 জুলাই 1989 একদিনেই পাওয়া গেল দুটি দেহ। প্রথমটি তালতলা থানার এলাকায়, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নর্থ গেটের সামনে, পার্ক স্ট্রিটে মেট্রো স্টেশনের প্রবেশদ্বারের একেবারে মুখে। আরেকটি দেহ পাওয়া গেল মুচিপাড়া থানার এলাকায়, শিয়ালদা স্টেশন সাবওয়ের কাছে। তারপরের সপ্তাহগুলোতে একই ধরনের হত্যালীলা চলতে থাকে মধ্য কলকাতার বিভিন্ন এলাকায়, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট এবং ময়দান অঞ্চলে। 4 জুন থেকে 11 সেপ্টেম্বর 1989 এর মধ্যে মোট 7টি খুন হয়। যেহেতু বেশিরভাগ খুনই ঘটেছিল মধ্য কলকাতায়, যার খুব কাছেই হাওড়া, তাই পুলিশের সন্দেহ ছিল খুনি কলকাতার বাইরে থেকে ট্রেনে চেপে এসে অপরাধ করে চলে যেত। দশম খুনটি হয় 29 জানুয়ারি 1990। তারপর প্রায় 2 মাস কোনো ঘটনা ঘটেনি। এরপর 11তম খুন 20 ফেব্রুয়ারি 1990। এই খুনের সময় প্রথমবার পুলিশ স্টোনম্যানের পদচিহ্ন খুঁজে পায়। 3টি ছাপ ছিল বাম পায়ের আর 9টি ছাপ ছিল ডান পায়ের। পুলিশের বিশেষজ্ঞদের মতে স্টোনম্যান মাঝারি উচ্চতার একজন মানুষ, খুব বেশি শক্তিশালী নয়, কিন্তু তার ডান পায়ের গোড়ালি ছিল অস্বাভাবিক বড়। পুলিশ চেষ্টা করেছিল এই ঘটনার পুনর্গঠন করতে, অর্থাৎ রিকনস্ট্রাকশন, কিন্তু তার আগেই আরও একটি খুন। 12তম খুনটি ঘটে 11তম খুনের মাত্র 5 দিনের মধ্যে, 26 ফেব্রুয়ারি। আবার সেই শিয়ালদা সাবওয়ে, মুচিপাড়া থানার এলাকা, যেখানে এর আগেও খুন হয়েছিল। এইবার শিকার 15-16 বছরের একটি কিশোর। সাধারণত কোনো অপরাধী একই জায়গায় বারবার ফিরে আসে না, কিন্তু স্টোনম্যানের ক্ষেত্রে সব নিয়মই ভেঙে যায়। সে যেন অপরাধের সব প্রচলিত নিয়মের বাইরে। স্টোনম্যান হয়ে উঠেছিল একটি প্রায় নিখুঁত হত্যার উদাহরণ। কিছুদিনের মধ্যেই সংখ্যাটা দাঁড়ালো 13তে। পুরো শহর বুঝে গেল এটা কোনো সাধারণ অপরাধ নয়। 13 জন মানুষ একইভাবে খুন। সবাই ফুটপাতে ঘুমিয়েছিল, সবাই অসহায়, সবাই নিরস্ত্র, আর সবাই মারা গেছে একইভাবে, মাথায় ভারী পাথরের আঘাতে। এবার আর সন্দেহ নেই, কলকাতায় ঘুরে বেড়াচ্ছে একজন সিরিয়াল কিলার। এবার ভয়টা ছড়িয়ে পড়ল শহরের প্রতিটা কোণে। এই খুনির একটা বিশেষ সিগনেচার ছিল, যে কোনো বন্দুক ব্যবহার করত না, না কোনো ছুরি, শুধু একটা পাথর। এত ভারী পাথর তুলে, মানে মাথার ওপর তুলে এনে এক আঘাতে খুন করা, এটা কোনো সাধারণ শক্তির কাজ নয়। এর জন্য দরকার শক্তি, আর তার থেকেও বেশি নির্ভুল পরিকল্পনা। এটা কোনো হঠাৎ রাগের কাজ নয়, এটা ক্যালকুলেটেড, এটা প্ল্যান্ড, এটা পরিকল্পিত, এটা ঠান্ডা মাথার সিদ্ধান্ত। প্রশ্নগুলো একের পর এক সামনে আসতে শুরু করলো। কিভাবে খুনি এত ভারী পাথর নিয়ে ঘুরত? কিভাবে সে কাউকে না জাগিয়ে আঘাত করত? কেন কেউ কোনো শব্দ শুনতে পায়নি? আর সবচেয়ে বড় প্রশ্ন, সে কে? কিভাবে সে এত নিখুঁতভাবে কাজ করত? একজন মানুষ ঘুমিয়ে থাকলেও এত বড় আঘাতের শব্দ হওয়াটা তো স্বাভাবিক, কিন্তু কেউ কিছু শোনেনি। কিভাবে কেউ এত ভারী পাথর তুলে এত নিখুঁতভাবে আঘাত করত, তাও কোনো শব্দ ছাড়া, কোনো সাক্ষী ছাড়া? এটা কি সম্ভব? খুনি এতটাই দক্ষ, নাকি আমরা কেউ শুনেও শুনিনি? পুলিশ বিভিন্ন হাইপোথেসিস তৈরি করলো। একটা ধারণা, সে একজন মানসিক বিকারগ্রস্ত, যে কোনো কারণ ছাড়াই মানুষ খুন করছে। আরেকটা ধারণা, সে একজন পরিকল্পিত সিরিয়াল কিলার, কারণ তার কাজের মধ্যে একটা প্যাটার্ন ছিল। সে কখনো তাড়াহুড়ো করেনি, সে কখনো ভুল করেনি। এই খুনি ঠান্ডা মাথার। সে জানতো কখন আঘাত করতে হবে, কোথায় করতে হবে। সে জানে কাকে বেছে নিতে হবে। কেন? কারণ সে বেছে নিচ্ছিল ফুটপাতবাসীদের, যাদের পরিবার নেই, যাদের খোঁজ কেউ নেবে না, যাদের মৃত্যু শহরের ভিড়ে হারিয়ে যাবে।
যাদের মৃত্যু কারো জীবনে বড় প্রভাব ফেলবে না, যাদের মৃত্যু খবরের কাগজের ছোট্ট একটা কলাম হয়ে থাকবে। কলকাতা ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। যে শহরটা রাতে কখনো পুরোপুরি ঘুমোতো না, সেই শহরের বুকেও এবার ভয় ঢুকে পড়ল। ফুটপাতবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল আগুনের মতো। প্রথমে তারা ভাবতো এটা কাকতালীয়, আমাদের সঙ্গে হবে না। কিন্তু যখন একটার পর একটা দেহ পাওয়া যেতে লাগলো ঠিক একইভাবে, তখন সেই বিশ্বাস ভেঙে গেল। রাতে আর কেউ একা ঘুমোতো না, দল বেঁধে শোয়া শুরু করলো। 4-5 জন একসঙ্গে গা ঘেঁষে, কেউ মাথার কাছে লাঠি রাখতো, কেউ ইট, কেউ আবার পাথরই তুলে রাখতো যদি প্রয়োজন পড়ে। অনেকে রাত জেগে পাহারা দিত, একজন ঘুমোলে আরেকজন জেগে থাকতো। চোখে ঘুম থাকলেও ভয়ে তারা চোখ বন্ধ করতে পারত না, কারণ তারা জানতো একবার চোখ বন্ধ মানেই হয়তো আর জেগে ওঠা হবে না। শুধু ফুটপাতবাসীরাই নয়, এই আতঙ্ক ধীরে ধীরে ঢুকে পড়ল সাধারণ মানুষের মনেও। রাতের কলকাতা যেন একটু তাড়াতাড়ি নিস্তব্ধ হয়ে যেত। দোকানপাট আগে ভাগে বন্ধ হয়ে যেত, রাস্তায় লোকজন কমে যেত। যারা রাতে কাজ করে ফিরত তারা তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর চেষ্টা করত। শিয়ালদা এলাকায় এক ঘটনায় কাদার মধ্যে পাওয়া গেল একটি জুতোর ছাপ। অস্বাভাবিক, সাধারণ মানুষের মতো নয়। এই ছোট্ট ক্লু থেকেই গুজব ছড়িয়ে পড়ল শহরে, খুনি মানুষ নয়। এই ভয়টা শুধু একটা খুনির ভয় ছিল না, এটা ছিল অজানার ভয়। একটা এমন শত্রুর ভয় যাকে দেখা যায় না, যাকে ধরা যায় না। সবচেয়ে ভয়ঙ্কর ছিল অপেক্ষা। রাতে শুয়ে থাকা মানুষগুলো জানতো খুনি আজ আসতে পারে, কিন্তু কখন, কোথায়, কার কাছে কেউ জানতো না। পুলিশ রাতের টহল বাড়ালো, বিশেষ করে রাত 1টা থেকে ভোর 4টে। এই সময়টাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধরা হলো। সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হলো, জিপে করে শহরের বিভিন্ন জায়গায় নজরদারি চালানো হলো, সন্দেহভাজনদের জেরা করা হলো, গোপন অভিযান চালানো হলো, অনেককে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু কোনো প্রমাণ পাওয়া গেল না। কিন্তু সমস্যা ছিল একটাই, কোনো সাক্ষী নেই, কোনো নির্দিষ্ট সন্দেহভাজন নেই, কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, কোনো ক্লু নেই। এই খুনি অন্ধকারের মধ্যেই জন্ম নেয় আর অন্ধকারেই মিলিয়ে যায়, যেন কোনো ছায়া। সে আসে, আঘাত করে আর অদৃশ্য হয়ে যায়। খুনি যেন অন্ধকারের মধ্যেই মিলিয়ে যাচ্ছিল। এই সময় ছড়িয়ে পড়ল নতুন গুজব। একটা সাদা মারুতি 800 গাড়ি, যেটা নাকি রাতের শহরের রাস্তায় ঘোরে, গাড়ির ভেতরেই থাকে পাথর। সুযোগ বুঝে খুন করে তারপরে অদৃশ্য হয়ে যায়। কিছু ক্ষেত্রে সন্দেহজনক গাড়ি দেখা গিয়েছিল, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। মিডিয়াতে আলোচনা শুরু হলো। স্টোন ম্যান, এই নামটাই দেওয়া হলো খুনিকে। এই খুনি কে হতে পারে? একজন মানসিক বিকারগ্রস্ত, নাকি একজন পরিকল্পিত সিরিয়াল কিলার? কেউ বলল এটা একজন নয়, একাধিক মানুষ। কেউ বলল সে হয়তো কনস্ট্রাকশন ওয়ার্কার, যার কাছে ভারী জিনিস তোলা স্বাভাবিক। কেউ বলল সে হয়তো সমাজের প্রতি ক্ষুব্ধ কেউ, সে সমাজের প্রতি প্রতিশোধ নিচ্ছে। কেউ বলল সে হয়তো শহরেরই কোনো অচেনা মুখ, কিন্তু কোনো তথ্যই প্রমাণিত হলো না। পুলিশ ধীরে ধীরে হতাশ হয়ে পড়ল। গোয়েন্দা বিভাগ একাধিক সন্দেহভাজনকে আটক করল, তদন্ত চলল, কিন্তু কোনো ফল নেই, কোনো পরিচয় নেই। সংবাদপত্রগুলো শুরু করলো তীব্র সমালোচনা। কলকাতা পুলিশ ব্যর্থ, স্টোনম্যান এখনো অধরা। তখন বৈদ্যুতিন মাধ্যমের এত রমরমা ছিল না। মানুষ খবর যা পেত মূলত খবর কাগজ থেকেই। প্রায় প্রত্যেকটা খবর কাগজেই কলকাতা পুলিশের অপদার্থতার কথা ফলাও করে লেখা শুরু হলো। আশ্চর্য ব্যাপার, পুলিশের গোয়েন্দা বিভাগেও সোর্স মারফত সম্ভাব্য আততায়ীর সম্পর্কে কোনো খবর পেল না। সবকটা খুনের ঘটনাই ঘটেছিল মধ্য কলকাতায়, কিন্তু আসল রহস্যের সমাধান হয়নি। তারপর আচমকাই সে বছরের শেষের দিকে
বন্ধ হয়ে গেল স্টোনম্যানের ঘটনা। যেমন হঠাৎ করে এইগুলো শুরু হয়েছিল, তেমনি হঠাৎ করেই সব থেমে গেল। একটা রাত গেল, কোনো খুন নেই। পুলিশ ভাবল হয়তো কাকতালীয়। 2 দিন, 3 দিন, তবুও কোনো নতুন খবর নেই। 1 সপ্তাহ কেটে গেল, কোনো মৃতদেহ পাওয়া গেল না। কোনো ফোন এলো না লালবাজারে, কোনো ফুটপাতে রক্তের দাগ নেই। ধীরে ধীরে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। পুলিশ প্রথমে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা ভাবল হয়তো খুনি শহর ছেড়ে পালিয়েছে। কিন্তু সত্যিই কি তাই? তদন্ত বন্ধ হলো না, কিন্তু তদন্ত যেন আর এগোচ্ছিল না। কারণ যে মানুষটা এতদিন ধরে শহরের বুকের ওপর ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছিল, সে হঠাৎ করেই অদৃশ্য। ফুটপাতবাসীরা ধীরে ধীরে আবার একা ঘুমোতে শুরু করলো। প্রথমে ভয় নিয়ে, তারপর একটু একটু করে স্বাভাবিক হওয়ার চেষ্টা। কিন্তু সেই ভয়টা পুরোপুরি যায়নি। রাতে কেউ হঠাৎ জেগে উঠলে চারপাশে তাকাতো, মনে হতো সে কি আবার ফিরে এসেছে। কিন্তু কোনো উত্তর ছিল না। সবচেয়ে অদ্ভুত ছিল, এই খুনগুলোর কোনো শেষ নেই। মানে খুন থেমে গেছে, কিন্তু গল্পটা শেষ হয়নি। কোনো গ্রেপ্তার হয়নি, কোনো নাম জানা যায়নি, কোনো মুখ সামনে আসেনি। যে মানুষটা 13টা জীবন কেড়ে নিয়েছিল, সে যেন কখনো ছিলই না। পুলিশ ফাইলগুলো বন্ধ করে দিল। কেসটা হয়ে গেল আনসলভড। একটা গুজব শোনা গেল, এটা নাকি পুলিশের ভেতরের ক্ষমতার লড়াইয়ের ফল। একজন উচ্চ পদস্থ অফিসারকে সরানোর জন্য এই আতঙ্ক তৈরি করা হয়েছিল। যখন সেই অফিসার বদলি হলেন, স্টোনম্যানও অদৃশ্য হয়ে গেল। কিন্তু এটা কি সত্যি, নাকি আরেকটা অজানা গল্প? কিন্তু শহরের মানুষের মনে এই কেস কখনো বন্ধ হয়নি, কারণ ভয়টা এখনো রয়ে গেছে। যে খুনি কোনো চিহ্ন রেখে যায় না, যে নিঃশব্দে আসে, যে নিঃশব্দেই চলে যায়, সে কি সত্যিই চলে গেছে, নাকি কোনো এক অন্ধকার রাতে আবার ফিরে আসবে? কলকাতা আবার স্বাভাবিক হয়ে উঠল। রাস্তায় ভিড়, হাসি, কোলাহল সব ফিরে এলো। কিন্তু সেই ভিড়ের মধ্যেই কোথাও একটা অদৃশ্য প্রশ্ন রয়ে গেল। স্টোনম্যান, সে কি সত্যি হারিয়ে গেছে? শোনা গেছে মুম্বাই ও গুয়াহাটিতেও একই কায়দায় ফুটপাতবাসীদের হত্যা করতে আবির্ভূত হয়েছিল স্টোনম্যান। এর আগে 1985 থেকে 88 সালের মধ্যে মুম্বাইতেও এমন 2টো খুন হয়েছিল, যেখানে খুনির কাজের ধরন অর্থাৎ মোডাস অপারেন্ডি এই ঘটনার সঙ্গে মিলে যায়। স্থান ভেদে তাদের নামটা আলাদা হয়েছে ঠিকই, কিন্তু প্রতি ক্ষেত্রেই স্টোনম্যানের শিকার হয়েছে ফুটপাতবাসীদের মতো অসহায়, ভবঘুরে, ভিখিরি, সর্বহারা মানুষরাই। স্টোনম্যান একটা নাম, একটা ভয়, একটা অমীমাংসিত রহস্য, যার পেছনে কোনো মুখ নেই, কোনো পরিচয় নেই, শুধু আছে একটা অন্ধকার ভয়ঙ্কর স্মৃতি। নমস্কার, আমি সব্যসাচী চক্রবর্তী। কথা বলছিলাম 1989 সালের কলকাতার এক অমীমাংসিত রহস্য, স্টোনম্যানের কাহিনী। এই ঘটনা শুধু স্বাধীনতার পর প্রথম সিরিয়াল কিলারের গল্প নয়, এটা আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা। একজন খুনি যে কাউকে বেছে নেয়নি ক্ষমতা, প্রতিশোধ বা ব্যক্তিগত শত্রুতার জন্য, সে বেছে নিয়েছিল সবচেয়ে অসহায় মানুষদের, যাদের মৃত্যু খবরের কাগজে কয়েক লাইনের বেশি জায়গা পায় না। তাদের কোনো পরিচয় নেই, কোনো দাবি নেই, তাই তাদের মৃত্যুও যেন নিঃশব্দ। কুর্নিশ সেই মানুষগুলিকে, যারা ভয় পেয়েও একসাথে থাকার চেষ্টা করেছিল, নিজেদের মতো করে লড়াই করেছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? এই খুনি ধরা পড়েনি, কোনো নাম নেই, কোনো মুখ নেই, কিন্তু তবুও সে বাস্তব ছিল। সে এই শহরের মধ্যেই কোথাও হাঁটত, আপনার, আমার, সবার পাশ দিয়ে। হয়তো কখনো সে হেঁটে গেছে। আমরা প্রায় খুনি বলতে কল্পনা করি একটা আলাদা মুখ, একটা ভয়ঙ্কর চেহারা। কিন্তু যদি সে একেবারেই সাধারণ কেউ হয়, যাকে দেখলে আপনি কখনো সন্দেহই করবেন না। আরেকটা প্রশ্ন,
এই খুনগুলো হঠাৎ করে কেন থেমে গেল? সে কি নিজের ইচ্ছায় থেমেছিল, নাকি সে এমন কোনো জায়গায় চলে গেছে যেখানে কেউ তাকে চিনতে পারবে না? হয়তো সে আজও বেঁচে আছে, হয়তো হয়তো সে আমাদের মাঝেই কোথাও আছে, শুধু আর খুন করছে না। কিন্তু যদি কোনো একদিন সে আবার শুরু করে, কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন এই খুনিকে ধরা গেল না? সে কি সত্যি এতটাই চতুর ছিল, নাকি আমরা কখনো খুঁজতেই চাইনি? প্রশ্নটা হলো, আমরা কি কখনো ফুটপাতবাসীদের জীবনের মূল্য বুঝেছি? যারা ফুটপাতে থাকে, যাদের আমরা প্রতিদিন দেখি কিন্তু কখনো খেয়াল করি না, তাদের নিরাপত্তা কি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়? আমরা কি আজও সমাজের প্রান্তিক মানুষদের ঠিক সেইভাবেই অবহেলা করি না, যাদের হারিয়ে যাওয়া খবরের শিরোনামও হয় না? স্টোনম্যান ধরা পড়েনি, কিন্তু সে আমাদের সামনে রেখে গেছে এক অস্বস্তিকর সত্য। সমাজের প্রান্তিক মানুষগুলো আজও কতটা অসুরক্ষিত। স্টোনম্যানের শিকার যদি ফুটপাতবাসীরা না হয়ে বহুতলের অভিজাত বাড়ির বড়লোক মানুষেরা হতো, তাহলেও কি স্টোনম্যান অধরাই থাকতো? প্রশ্ন করব আমি, উত্তর দেবেন আপনারা। আজ এখানেই বিদায়, আবার দেখা হবে অন্য এক ঘটনার সঙ্গে।